বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব মুন্সিগঞ্জ জেলার বিএনপি প্রার্থীর কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। 12ই ফেব্রুয়ারিতে সকাল ভোরে ভোরে যে যার যার ভোট যাকে খুশি তাকে দিবে, আমি আশা করি অবশ্যই তার প্রতীক হবে ধানের শীষ। যেখানে গিয়েছি, যেখানে যাই, আপনজন আপন মানুষের দেখা পাই এবং সেখানে সকলেই আমাকে খুব সৌহার্দ্যপূর্ণ পর্যায়ে আমাকে গ্রহণ করে, বরণ করে। আমার এতটুকু আশঙ্কা, কিছু কিছু জায়গায় বিশেষ করে মোল্লাকান্দি ইউনিয়নে, মাক্কাডি, মহেশপুর এবং পঞ্চশরের কয়েকটি এলাকায় আমাদের প্রার্থীদেরকে ভোট প্রচারণার ক্ষেত্রে হুমকি দেওয়া হচ্ছে। আমরা অলরেডি রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট আমরা আইন প্রকারী সংস্থা, নির্বাচনের সাথে যারা জড়িত, আমরা তাদেরকে বলেছি। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন মুন্সিগঞ্জ জেলার জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরা। আপামর জনসাধারণ পরিবর্তনের একটি জোয়ার তারা তুলেছে এবং আমি আশা করি সেই পরিবর্তনটা ভালোর দিকেই হবে এবং জনগণ, আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, একটা বড় একটা মেডিকেল কলেজ করা আমার ইচ্ছা আছে। এখানে রোগী যারা সাধারণত অসুস্থ, তারা টাকা নিতে অনেক সমস্যা হয় এবং আমি গ্যাসের ব্যবস্থা করবো। সামাজিক কাজই যাদের মূল পুঁজি এবং মূল ভরসা। আমাদের কাছে আসলে রাজনীতিটা একটা সেবা করার বড় প্ল্যাটফর্ম। ওই সেবা করার ব্রত নিয়ে আমি আসছি। 38 বছর বয়সে আমাদের নেতাকর্মীর মধ্যে সবসময় শান্তিপ্রিয়তা বজায় রেখে তারা সমাজকে চেষ্টা করছে সমাজকে শান্তিপ্রিয় বজায় রাখার জন্য। এই মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ 3 আসনের মিলে যত অসম্পূর্ণ কাজ আছে, আমি সম্পূর্ণভাবে অসম্পূর্ণ কাজটা আমি পূর্ণ করব। তবে এই সরকার তারা যদি সুষ্ঠু নির্বাচন চান আর রিয়েলি যদি প্রার্থীদেরকে নিরাপত্তার সাথে নির্বাচন করতে দিতে চান, ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে আনতে চান, অবশ্যই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে মুন্সিগঞ্জ জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। আজও পর্যন্ত বাংলাদেশের শুরু থেকে যেমন ছিল এখনো আমার মনে হয় তেমনই আছে। কোনো পরিবর্তনের ধারাটা আসলে এত বছর হতে পারে না। সেই পরিবর্তন ধারাটা যেন ধরে রাখতে পারে। নারীরা খুব অবহেলিত ভাবেই থাকে, তারা সব জায়গায় সবকিছু পায় না। এটা যাতে সরকার করে দেয় নারীদের জন্য। আমি নারী ক্ষমতায়ন বলতে বুঝি নারীর নিজের মতামতের গুরুত্ব থাকবে, নারীকে সম্মান এবং কর্মস্থলে মর্যাদা দেওয়া হবে এবং তার মতামতকেও গুরুত্ব দেওয়া হবে। নতুন সরকার যেই আসবে তার কাছে আশা থাকবে তারা যাতে নারীদের প্রতি একটু খেয়াল রাখে। এই পর্যায়ে মুন্সিগঞ্জ জেলার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। মুন্সিগঞ্জ জেলা পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা পুলিশ নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা, ভোটার এবং প্রার্থীদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সহ সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন। অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নির্বাচনের আগে প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিয়ে থাকেন, মুন্সিগঞ্জ জেলার যে প্রেক্ষাপট সেটি বিবেচনা নিলে এগুলো আসলে কতটা বাস্তবসম্মত, কি কি উন্নয়নের প্রত্যাশা করছেন আপনারা? আসলে মুন্সিগঞ্জের যে অবস্থা, সেখানে আসলে আমরা মুন্সিগঞ্জ ঢাকার খুব কাছেই থাকি, কিন্তু এই জেলাটা আসলে অবহেলিত সবচেয়ে বেশি। কারণ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন এবং যোগাযোগ ব্যবস্থা তিনটাই অনুন্নত। এবং ইন্টারিম গভর্নমেন্ট এই মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ করার জন্য প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে,
জানি না নতুন গভর্নমেন্ট এসে সেটাকে কতটুকু ভাবে কার্যকর করতে পারে। তারপরে মুন্সিগঞ্জ হরঙ্গা কলেজ একটা কলেজ, মাস্টার লেভেলের কলেজ, কিন্তু এটাকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম চলছে, কিন্তু সেই জায়গাটাও আমরা পাচ্ছি না। আমাদের মুন্সিগঞ্জে কিন্তু অনেক মন্ত্রী বা উপদেষ্টাই বলেন, 2 জন উপদেষ্টা কিন্তু আমাদের মুন্সিগঞ্জেরই, আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী উনিও। তো আমরা সে অর্থে মুন্সিগঞ্জের ডেভেলপমেন্ট যেটা বলেন আমরা পাচ্ছি না বা পাই না, এরকম একটা পরিস্থিতিতে আছি। আরেকটু জানতে চাই, সামগ্রিকভাবে এবারে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? ভোটারদের মাঝে নতুন করে আস্থা তৈরি করতে কি পারবে এবারে নির্বাচন, কি মনে করছেন? নির্বাচনের আমেজ যেটাকে বলে সেরকম মনে হয় না, কারণ পোস্টার নাই বা দৃশ্য দেখলে বোঝা যায় না যে নির্বাচন যে সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি। খুব বেশি আলোড়ন নাই, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালোই আছে, খুব ধরনের কোনো সংঘর্ষ বা তেমন কোনো ঘটনা নেই। ওখানে এরকম একটা নির্বাচন হচ্ছে যেখানে বিএনপি ভার্সেস বিএনপি বা মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে যেটা বিরোধী বা স্বতন্ত্র যে প্রার্থী আছে 2টা আসনে তাই, আর 1 নম্বর আর 2 নম্বর আসন, 3 নম্বর আসন, আর 2 নম্বরে এনসিপি আছে। তাদের ওইভাবে জনভিত্তি খুবই কম বিএনপি ছাড়া। মুন্সিগঞ্জে বিএনপি অধ্যুষিত এলাকা এবং দীর্ঘ বছর পর বিএনপি তার ধানের শীষের জন্য তার যে পুরনো যে জায়গাগুলো সে নেবে, এরকম একটা স্বপ্ন তাদের মধ্যে আছে এবং সেইভাবেই একটা লড়াই চলছে এবং 2 পক্ষই প্রচার এবং প্রচারণা বলেন বা বিভিন্নভাবে তারা প্রোডাউন করছে, উত্থান বৈঠক করছে, কিন্তু খুব বেশি আমেজ যেটাকে বলে পাবলিকলি বা মানুষের মধ্যে যে নির্বাচনী যে একটা উত্তেজনা সেরকম নাই। অ্যাডভোকেট শহীদী হাসান তুহিন, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন মুন্সিগঞ্জ জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুজন হায়দার জনি। জনি, ভোটারদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে এবার ভোটাররা কিংবা সাধারণ মানুষ যারা আছেন তারা কি প্রত্যাশা রাখছেন নির্বাচন ঘিরে? আপনি জানেন মুন্সিগঞ্জ জেলাটি রাজধানী ঢাকার একেবারে সন্নিকটের একটি প্রাচীন জেলা এবং এই জেলার মানুষ কিন্তু অত্যন্ত সচেতন এবং ভোট প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু তারা সচেতন হবেন, যারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে এমন প্রতিদ্বন্দ্বী বা প্রতিনিধিকেই কিন্তু তারা ভোট দিতে চান। এবং আমি সরাসরি কিন্তু শুনতে চাই মুন্সিগঞ্জের ভোটারদের কাছ থেকে যে তাদের অভিব্যক্তি কি। আপনি আমাকে একটু বলবেন যে কেমন জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করতে চান? অবশ্যই ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা মুন্সিগঞ্জবাসী ভোটার হিসেবে যথেষ্ট সচেতন, আমরা চাইব আমাদের এই আসনের যিনি উন্নয়নের প্রতি এবং যিনি জনগণের বান্ধব হবেন এমন একজনকে আমরা জনপ্রতিনিধি হিসেবে চাইব। ধন্যবাদ আপনাকে। আপনার কি প্রত্যাশা, কেমন জনপ্রতিনিধি হওয়া উচিত? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই যে বিগত নির্বাচনে অনুযায়ী এবার নির্বাচনটা ভিন্ন রকম। মানুষ এখন সচেতন নাগরিক, তারা আমার বিশ্বাস যে একজন যোগ্য ব্যক্তি হিসাবে তারা বেছে নেবে আগামী সংসদে, যে এই দেশের মানুষের জন্য, নাগরিক জন্য কথা বলার সুযোগ করে দিবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাইবো আসলে কেমন নির্বাচন প্রত্যাশা করেন এবং কেমন জনপ্রতিনিধি হলে আপনাদের জন্য ভালো হয়? আসলে আমরা চাই যে একটা উৎসব মুখর নির্বাচন আমাদের উপহার দেওয়া হোক, আমাদের সবাই যার স্ব ইচ্ছায় স্ব পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। আর প্রতিনিধি হিসেবে অবশ্যই চাই যে প্রতিনিধি হবে সৎ, যোগ্য, শিক্ষিত এবং দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে যিনি কথা বলবেন, যিনি জনগণের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনার কি প্রত্যাশা, একজন জনপ্রতিনিধির কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? আমি প্রত্যাশা হিসেবে প্রথমেই বলবো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আর শিক্ষার কিছুই রইল না। কারণ একটা স্কুলে যদি ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেয়, ধরে নেন 300, সেখান থেকে প্রায় আপনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। তা নিয়ে আপনি শুনছিলেন মুন্সিগঞ্জের যে ভোটার রয়েছে তাদের বিভিন্ন আশা প্রত্যাশার কথা। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। জনি, আপনাকে ধন্যবাদ সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি মুন্সিগঞ্জ জেলা নিয়ে। এই অংশে আলোচনা করব নারায়ণগঞ্জ জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখনো চরম ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা।
ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি এবং আশা করি যে ধানের শীষকে জনগণ যেভাবে ভালোবাসে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ধানের শীষ বিজয় লাভ করবে। এই মুহূর্তে মোটামুটি ভালোই আছে, আশা করি যে এটি এইভাবে বলবৎ থাকলে পরে নির্বাচনের দিন পর্যন্ত আমরা ভালোভাবে সময় কাটাতে সক্ষম হবো। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন নারায়ণগঞ্জ জেলার এনসিপি ও অন্যান্য প্রার্থীরা। যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা এই দুটা জিনিসকেই ফোকাস করব। একটা হচ্ছে যে ন্যায়, মানে কোনো মানুষ যেন দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে কোনো মানুষ যেন ইনজাস্টিসের শিকার না হয় একটা। আর সেকেন্ডলি আমরা আমাদের সাধ্য মতো সবাইকে সাথে নিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা কাজ করব। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে দেখতেছে যে আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের টাকা দেওয়ার ঘটনা ঘটতেছে, কেউ বেআইনিভাবে তরুণ তৈরি করতেছে, ভোটার স্লিপ দিতেছে, এরপরে কেউ হুমকি ধুমকি দিচ্ছে যে দেখে নিব, অমুক মার্কায় ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, এই ধরনের ঘটনা ঘটতেছে। এই কারণে ভোটাররাও একটু আশঙ্কায় আছে। এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। একটা সুষ্ঠু নির্বাচন হোক, আর মানে পেশি শক্তি আমরা যেটা দেখতেছি বিগত 17 বছর আমরা দেখেছি যে পেশি শক্তির একটা অপব্যবহার হয়েছে, সেটা এবার নির্বাচনে না হোক। নির্বাচনের দিন কোনো হামলা ভয়ের যেন কোনো রাজনীতি না হয়। আর প্রার্থী হিসেবে আমি চাই যোগ্য প্রার্থী, অবশ্যই যে আমি নারী হিসেবে চাই আগে আমার নারীদের সম্মান দেবে। ভোটের হাওয়া এই পর্যায়ে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল। ধীমান সাহা জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নারায়ণগঞ্জ জেলার মতো একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এবারে নির্বাচনে সুশাসনের বিষয়টি প্রার্থীদের প্রতিশ্রুতিতে কতটা গুরুত্ব পাচ্ছে? ধন্যবাদ। সুশাসন খুব একটা গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করছি না, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, এখানে অনেক টাকার মালিকদের বসবাস, তাদের রাজনৈতিক বিচরণ, ফলে এখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব একটা আগের মতোই মনে হচ্ছে, ঢিলেঢালা, সক্রিয়তা দেখছি না। একই সাথে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেই চলছে, প্রশাসন জরিমানা পর্যন্তই সীমাবদ্ধ রাখছে, ফলে এক ধরনের শঙ্কা বা মানুষের মধ্যে একটি আতঙ্ক আছে। কিন্তু জি, প্রশাসন নিয়ে আপনি কথা বলছিলেন, এবারে নির্বাচনের পরিবেশ এবং এই যে প্রশাসনিক ভূমিকা যদি বিবেচনায় নিয়ে থাকি, তাহলে এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে বলে আপনি মনে করছেন? নির্বাচন অংশগ্রহণমূলক হবে এটা এই কারণেই যে বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, বিশেষ করে তরুণ প্রজন্ম, যেখানে 45% তরুণ ভোটার, তারা ভোট দেওয়ার যে একটি আমেজ বা এক ধরনের আনন্দ তাদের মধ্যে আছে, কিন্তু তাদের প্রত্যাশা হচ্ছে একটি নির্বিঘ্ন ভোট, একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, ভোটের পরিবেশ থাকবে, সেইটা তাদের প্রত্যাশা। কিন্তু যদি এখন পর্যন্ত আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি, যদি পরিস্থিতি ভালো থাকে, নিশ্চয়ই অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে ভোটদানে মানুষের উৎসাহ থাকবে। জি, ধীমান সাহা জুয়েল, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জ জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, এবারের নির্বাচন নিয়ে মানুষ কতটা আশাবাদী, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের চাষারা এবং আমার সাথে আছেন এই নারায়ণগঞ্জের বেশ কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, কেউ শিক্ষক। তাদেরকে নিয়ে আমরা জানতে চাইবো যে তারা আসলে কেমন ভাবছেন। নারায়ণগঞ্জের নির্বাচনে হাওয়া তো আসলে শুরু হয়ে গেছে, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার? আমরা একটা সঠিক সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এবং আমরা এমন জনপ্রতিনিধি চাচ্ছি যারা তার নির্বাচনী এলাকায় থাকবে। আপনারা জানেন যে নির্বাচনের সময় গুলশান বনানী থেকে এসে নির্বাচন করে তারা আবার চলে যায়, নির্বাচনের সময় তারা থাকে, নির্বাচনের পরে এমপি হওয়ার পরে তারা এলাকার কোনো খোঁজখবর নেয় না। আমরা তাদেরকে এবার বয়কট করব। কেমন নির্বাচনে কেমন প্রার্থী চান, কেমন প্রার্থী হলে আপনাদের জন্য ভালো হবে বলে মনে করেন? আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সব থেকে বড় একটি উদ্যোগ। আমরা প্রার্থী যেমনই চাই, জনগণই সেই প্রার্থী বাছাই করবে। তবে এই নির্বাচনের নিরপেক্ষতা আসলে কতটুকু হবে সেটি বিষয়, এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে ইলেকশন কমিশন এবং প্রশাসনের ভূমিকার উপর।
নির্বাচনের যে সার্বিক পরিবেশ, কেমন পরিবেশ হলে আপনাদের মনে করেন যে এবার নির্বাচনে আপনাদের প্রত্যাশা পূরণ হবে? জি আলহামদুলিল্লাহ, আমি একজন নতুন ভোটার। তো আমি নতুন ভোটার হিসেবে আমার একটি কথা যে আমি বিগত দিনে তো আমি যে ভোট দেওয়ার সুযোগ পাইনি, এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আগামীতে গত যত নির্বাচনে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি। আমার তখন ইচ্ছা ছিল যে একজন যোগ্য প্রার্থীকে আমি যদি ভোট দিতে পারতাম তাহলে হয়তো আমার মনের আশা পূরণ হতো। কেমন যে ব্যক্তি কিনা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং আমাদের ভাই বোনরা যে মাদকে আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই মাদকাসক্ত, দুর্নীতি, সন্ত্রাস যিনি মুক্তি করতে পারবেন, যিনি এগুলো এড়াতে পারবেন, তাকে আমরা ভোট দিব ইনশাল্লাহ। কেমন প্রার্থী প্রত্যাশা করেন আপনি? কি মনে করেন কেমন প্রার্থী হলে আপনাদের জন্য ভালো হয়? আমরা মনে করছি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা চাই যে একটি সুষ্ঠু বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়তে এবং কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এবং এগুলো থেকে আমরা বিরত থাকতে, এবং আমরা চাচ্ছি সুন্দর সুষ্ঠু একজন প্রার্থী আমরা এই নারায়ণগঞ্জ 4 আসনে আমরা চাই। এবার নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন? বলতে চাচ্ছি যে নির্বাচনে যাদের পেশি শক্তি 5 আগস্টের পর আমরা দেখেছি, সেই পেশি শক্তি নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা করছে না। আমরা চাইবো যেন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আমাদের জেলা প্রশাসন। এবং আমার প্রার্থীর কাছে একটা আশা, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বিগত সময়ে যেই আপনার অপরাধের নগরী হিসেবে পরিচিত ছিল, যেই প্রার্থী নির্বাচিত হয়ে আসুক, এই নারায়ণগঞ্জে একটি সুন্দর এবং সুষ্ঠু এবং ছাত্র বান্ধব একটি নারায়ণগঞ্জ উপহার দেবে, এই প্রত্যাশা রাখি। কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার? হ্যাঁ, অবশ্যই আমরা নির্বাচন তো আমরা উৎসবমুখর আমেজ যেটা চাচ্ছিলাম, তো সেটা তো আশা করতেছি। কিন্তু যেই পরিবেশ এখন রাস্তায় চলতেছে, নির্বাচন পরবর্তীতে অনেকেই হুমকির মুখে, নির্বাচনের পর তোমাকে দেখে নিব, তোমাকে এইটা করে নিব। তো এও যদি সরাসরি প্রার্থীর পক্ষ নেয়, সে এরকম হুমকির মুখোমুখি হচ্ছে, এটা অবশ্যই কাম্য না। প্রত্যেকটা প্রার্থী যেই নির্বাচনে প্রার্থীটা বিজয়ী হোক, আমি চাইবো প্রত্যেকে সবাইকে নিয়ে আমাদের নারায়ণগঞ্জকে এরকম আগে নিতে পারে। ধন্যবাদ। এই ছিল এখানকার যে কথা বলতে শুনছিলাম, যে তারা চাচ্ছেন যে একজন ভালো, যোগ্য এবং যিনি আসলে এখানকার মানুষের সমস্যা সমাধান করতে পারবেন তেমন প্রার্থীকে তারা চাচ্ছেন। এই ছিল নারায়ণগঞ্জের ভোটারদের কথা। তানিয়া, সাবিত, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সাধারণ ভোটারদের যে প্রত্যাশা সেটি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সেফ ভোটের হওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।